ঢাকার রাজনীতির অলিগলিতে কান পাতলে এখন একটাই গুঞ্জন, যে নামটি উচ্চারিত হলে একসময় রাজপথ প্রকম্পিত হতো, আজ সেই নামটি রাজনীতির সমীকরণে প্রায় ব্রাত্য। মাত্র কয়েক মাস আগেও যে দলটি নিজেদের শক্তিমত্তা নিয়ে বুক চাপড়ে গর্ব করত, আজ তাদের অস্তিত্ব সংকটে কেন? একটি ভুল সিদ্ধান্ত কিভাবে একটি সাজানো গোছানো রাজনৈতিক প্ল্যাটফর্মকে তাসের ঘরের মতো ধসিয়ে দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ এখন আমাদের চোখের সামনে। চরমোনাই পীরের দল বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা একসময় ভাবত একক শক্তিতেই তারা সব জয় করে নেবে, আজ তাদের জনসমাবেশে শুধুই ফাঁকা চেয়ারের সারি। কেন তাদের এই করুণ পরিণতি? কেন হাজার হাজার নেতাকর্মী দল ছেড়ে যোগ দিচ্ছেন সেই দলের সাথে যাদের সঙ্গ তারা কিছুদিন আগেই প্রত্যাখ্যান করেছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের ঘটনা, যা জানলে আপনি চমকে যাবেন। রাজনীতির মাঠে উত্থান পতন খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু কোনো দলের পতন যখন উল্কার মতো দ্রুত গতিতে হয়, তখন বুঝতে হবে এর পেছনে বড় কোনো কারণ রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে যারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তারা নিশ্চয়ই একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছেন। রাজনীতির মাঠ গরম করা চরমোনাই ঘরানার এই দলটি হঠাৎ করেই যেন মিডিয়ার লাইম লাইট থেকে হারিয়ে গেছে। টেলিভিশনের টকশো বলুন কিংবা সংবাদপত্রের পাতা, কোথাও তাদের সরব উপস্থিতি নেই। এই যে হঠাৎ নিশ্চুপ হয়ে যাওয়া, এর পেছনে কি শুধুই কৌশলগত নীরবতা, নাকি বড় কোনো বিপর্যয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। রাজনীতির দাবা খেলায় একটি ভুল চাল যে কতটা মারাত্মক হতে পারে তা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে সেই সময়ে, যখন বাংলাদেশ ইসলামপন্থী দলগুলোর ঐক্যের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। জামায়াত ইসলামী তখন উদ্যোগ নিয়েছিল সমমনা সব ইসলামপন্থী দলকে একটি ছাতার নিচে নিয়ে আনার। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তখন এমন ছিল যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ইসলামপন্থীদের সামনে আর কোনো ভালো বিকল্প ছিল না। সাধারণ মানুষের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। সবাই ভেবেছিল এবার হয়তো কিছু একটা হবে। ঠিক সেই সময় মোক্ষম সময়ে চরমোনাইয়ের শীর্ষ নেতৃত্ব এমন একটি সিদ্ধান্ত নিল, যা পরবর্তীতে তাদের জন্য বুমেরাং হয়ে ফিরে এলো। তারা সিদ্ধান্ত নিল জামায়াতের নেতৃত্বাধীন কোনো জোটে তারা যাবে না, তারা একা নির্বাচন করবে। তাদের যুক্তি ছিল তাদের নিজস্ব ভোট ব্যাংক আছে, পীর সাহেবের মুরিদের বিশাল নেটওয়ার্ক আছে এবং গ্রামীণ জনপদে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। এই আত্মবিশ্বাস থাকাটা দোষের কিছু নয়, কিন্তু আত্মবিশ্বাস আর অতি আত্মবিশ্বাসের মধ্যে যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা তারা ভুলে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এককভাবেই তারা নির্বাচনী বৈতরণী পার হবে। দলের ভেতরের খবর যারা রাখেন তারা জানেন যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে খোদ দলের ভেতরেই তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। অনেক জেলা ও থানা পর্যায়ের নেতারা তখনই সতর্ক করেছিলেন। তারা বুঝিয়েছিলেন যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একা পথ চলা মানে নিশ্চিত আত্মহত্যা। কিন্তু শীর্ষ নেতৃত্ব সেই সতর্ক বার্তায় কর্ণপাত করেননি। পীর সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা করা হলো। যারা ভিন্নমত পোষণ করেছিলেন তাদের থামিয়ে দেয়া হলো কড়া নির্দেশ দিয়ে। তখন হয়তো তারা ভাবতেও পারেননি যে এই একগুঁয়েমির চড়া মূল্য তাদের খুব শীঘ্রই দিতে হবে। দর্শক, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং ভেতরের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের কোনো ভিডিও আপনারা মিস করবেন না। ফিরে আসা যাক মূল ঘটনায়। দলের ভেতরে চাপা ক্ষোভ প্রথম দিকে বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। নেতারা বাইরে থেকে সব ঠিক আছে ভাব দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু ভেতরে ভেতরে যে আগ্নেয়গিরি তৈরি হচ্ছিল তার বিস্ফোরণ ঘটতে খুব বেশি সময় লাগেনি। বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ালো, তখন তা ছিল চরম হতাশাজনক। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ জেলা শহরে চরমোনাইয়ের পক্ষ থেকে বিশাল এক জনসভার ডাক দেয়া হয়। খোদ পীর সাহেব রেজাউল করিম সেখানে উপস্থিত থাকবেন বলে ঘোষণা করা হয়। দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল জনসমুদ্রে মাঠ ভরিয়ে ফেলার জন্য। মাইকিং হলো, পোস্টারিং হলো, মঞ্চ সাজানো হলো, শত শত চেয়ার সারিবদ্ধভাবে সাজানো হলো মাঠ জুড়ে। কিন্তু সভার দিন যা ঘটল তা কোনো রাজনৈতিক দলের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম নয়। যেখানে হাজার হাজার মানুষের স্লোগানে মাঠ প্রকম্পিত হওয়ার কথা, সেখানে উপস্থিত হলো মাত্র 100 থেকে 200 জন মানুষ। বিশ্বাস করা কঠিন হলেও এটাই ছিল বাস্তব চিত্র। মাইক বাজছে, মঞ্চে নেতারা বসে আছেন, কিন্তু সামনে শুধুই ধুধু ফাঁকা মাঠ আর শূন্য চেয়ার। এই ফাঁকা চেয়ারগুলো যেন চরমোনাইয়ের ভুল রাজনীতির দিকে আঙুল তুলে উপহাস করছিল। মঞ্চে দাঁড়িয়ে যখন পীর সাহেব বক্তৃতা দিচ্ছিলেন, তখন তার চোখে মুখে যে হতাশার ছায়া ছিল তা উপস্থিত গুটি কয়েক মানুষের চোখ এড়ায়নি। সোশ্যাল মিডিয়ায় এই জনসভার ফুটেজ ছড়িয়ে পড়লে তা ভাইরাল হতেও সময় লাগেনি। ভিডিওগুলোতে দেখা যায় বক্তা চিৎকার করে বক্তব্য রাখছেন, কিন্তু শোনার মতো মানুষ নেই।
এটি কোনো জাতীয় পর্যায়ে দলের জনসভা মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল পাড়ার কোনো ছোটখাটো অনুষ্ঠান। এই ঘটনার পর থেকেই দলের পতনের গতি আরও ত্বরান্বিত হয়, আর এখান থেকে শুরু হয় গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়, গণপদত্যাগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে থাকে যে চরমোনাইয়ের নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছেন। এটা কোনো সাধারণ কর্মীর দলবদল নয়, ইউনিয়ন পর্যায়ের সভাপতি, থানা পর্যায়ের আমির, এমনকি জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারাও পদত্যাগপত্র জমা দিচ্ছেন। প্রথমে দলটির হাইকমান্ড বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পদত্যাগের স্রোত এতটাই প্রবল ছিল যে তার গোপন থাকেনি। সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হলো এই পদত্যাগকারী নেতাকর্মীদের গন্তব্য। তারা যে দল থেকে পদত্যাগ করছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো তারা কোথায় যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে এদের প্রায় সবাই যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীতে, যে দলের সাথে জোট বাঁধতে চরমোনাই নেতৃত্ব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। সেই দলের পতাকা তলে গিয়েই আশ্রয় নিচ্ছেন তাদের তৃণমূলের কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে বর্ণনা করছেন গণহিজরত হিসেবে। কিন্তু কেন এই ডিগবাজি? কেন আজীবনের পর খাওয়া কর্মীরা নিজেদের পীরের দল ছেড়ে অন্য দলে যাচ্ছেন? একজন সাবেক নেতা যিনি সদ্য জামায়াতে যোগ দিয়েছেন, তিনি নাম প্রকাশ না করার শর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা এতদিন আবেগের বশে ছিলাম, কিন্তু এখন বাস্তবতা বুঝতে পারছি। পীর সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা আর পীর মুরিদি এক জিনিস নয়। কর্মীরা দেখছেন জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত রাজনৈতিক দল, তাদের একটি নির্দিষ্ট ভিশন আছে, মিশন আছে এবং রাষ্ট্র পরিচালনার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা আছে। অন্যদিকে চরমোনাই রাজনীতি ঘুরপাক খাচ্ছে কেবল পীরের ব্যক্তিগত প্রভাব এবং আবেগের উপর ভিত্তি করে। তাদের কাছে দেশ পরিচালনার কোনো কংক্রিট ব্লুপ্রিন্ট নেই, আছে শুধু তাবিজ, কবজ, পানি পড়া আর দরবারের মাহফিল। একবিংশ শতাব্দীতে এসে সচেতন রাজনৈতিক কর্মীরা বুঝতে পারছেন শুধুমাত্র ধর্মীয় আবেগ দিয়ে দেশের উন্নয়ন বা ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মেধা, যোগ্যতা এবং আধুনিক রাষ্ট্রচিন্তা, যা তারা জামায়াতের মধ্যে দেখতে পাচ্ছেন। এই উপলব্ধি যখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ল, তখন ধস ঠেকানো আর সম্ভব হয়নি। কর্মীরা যারা বছরের পর বছর দলের জন্য ঘাম ঝরিয়েছেন, তারা যখন দেখলেন তাদের দল মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ব্যক্তিগত ইগো আর স্বার্থ রক্ষায় ব্যস্ত, তখন তাদের স্বপ্ন ভঙ্গ হলো। তারা বুঝতে পারলেন বিচ্ছিন্ন হয়ে থাকার মানে হলো মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া। চরমোনাই নেতৃত্ব তাদের এই করুণ দশা ঢাকার জন্য যে কৌশলটি অবলম্বন করলো তা ছিল আরও হাস্যকর এবং আত্মঘাতী। তারা নিজেদের ভুল শুধরানোর পরিবর্তে বা জনগণের সামনে ভালো কোনো পরিকল্পনা তুলে ধরার বদলে বেছে নিল নেতিবাচক রাজনীতির পথ। তাদের নির্বাচনী প্রচারণায় প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ালো জামায়াতে ইসলামীর সমালোচনা করা। নিজেদের ইশতেহার বা উন্নয়নের রূপরেখা বাদ দিয়ে তারা জামায়াতের বিরুদ্ধে কুৎসা রটানোয় লিপ্ত হলো। জনগণ এই নেতিবাচক প্রচারণাকে মোটেও ভালোভাবে নেয়নি। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তারা শুনতে চায় আপনি ক্ষমতায় গেলে বেকারত্ব কিভাবে দূর করবেন, অর্থনীতির চাকা কিভাবে সচল রাখবেন। তারা অন্য দলের গীবত শুনতে চায় না। যখন চরমোনাই নেতারা মঞ্চে দাঁড়িয়ে শুধু অন্যের দোষ গাইতে থাকলেন, তখন জনগণ বুঝে নিল এদের নিজের ঝুড়িতে দেওয়ার মতো কিছু নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন কোনো দলের পায়ের তলার মাটি সরে যায়, তখনই তারা এমন বেপরোয়া আচরণ করে। লজ্জাজনক সেই জনসভা দৃশ্য এবং পরবর্তী ঘটনাবলী প্রমাণ করে যে চরমোনাইয়ের রাজনৈতিক সূর্য অস্তমিত হওয়ার পথে। যে কর্মীরা একসময় পীর সাহেবের নির্দেশে আগুনের উপর দিয়ে হাঁটতে প্রস্তুত ছিল, আজ তারাই মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ অন্ধভক্তি দিয়ে ধর্ম পালন হতে পারে, কিন্তু রাজনীতি হয় না। রাজনীতির জন্য প্রয়োজন স্পষ্ট দূরদর্শিতা। বর্তমানে দলের অভ্যন্তরে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। নেতারা বুঝতে পারছেন তারা এক ভয়াবহ পরাজয়ের মুখোমুখি, কিন্তু অহংকারের কারণে তারা পিছু হটতেও পারছেন না, আবার সামনে এগোনোর পথও খোলা নেই। নির্বাচনে তাদের ভরাডুবি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা আবেগের বেলুন ফুটো করে দিয়েছে বাস্তবতার পিন মেরে। এই পুরো ঘটনা প্রবাহ থেকে বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষার বিষয় রয়েছে, তা হলো ঐক্য এবং কৌশলের কাছে আবেগ সবসময় পরাজিত হয়। ব্যক্তিগত জেদ বা ইগো দিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য অনুসারীদের ধরে রাখা যায়, কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে রাখা যায় না। চরমোনাইয়ের আজকের এই পরিণতি ভবিষ্যতের যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি কেস স্টাডি হয়ে থাকবে। আপনারা কি মনে করেন? চরমোনাই পীরের দলের এই পতনের জন্য আসলে দায়ী কে? তাদের একগুঁয়েমি নাকি জামায়াতের সুকৌশলী রাজনীতি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ,
যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণের সাথে। আল্লাহ হাফিজ।